কাশ্মীর ইস্যুতে কূটনীতিক বহিষ্কার সহ ৫ কঠোর পদক্ষেপ নিল ভারত, যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ অবসানের ইঙ্গিত ট্রাম্পের, অনেকাংশেই বেইজিংয়ের উপর নির্ভরশীল বলে মন্তব্য। এবং গাজা ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক, ধ্বংসস্তূপে আটকে আছে অনেকে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন দ্য ওয়ার্ল্ড টুডে। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। ভারতের জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে ভারতীয় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এর আগে এই ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এসব পদক্ষেপ শিশুসুলভ মন্তব্য করে যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কাশ্মীর ইস্যুতে উত্তাল ভারত পাকিস্তান। ভারতের জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনৈতিক সাদ আহমেদ ওয়ারাইসকে। এ সময় দূতাবাসে থাকা পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বিমান বাহিনীর উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করে এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত। এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের কূটনীতিকদের দেশে ফেরত পাঠানো ছাড়াও সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, আটারি ওয়াঘা স্থল সীমান্ত বন্ধ, সার্ক ভিসা এক্সেপশন স্কিমের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারত ভ্রমণের অনুমতি না দেওয়া, হাইকমিশনের সামগ্রিক লোকবল ৫৫ থেকে ৩০ জনের নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে বলে জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। ভারত অতীতের প্রতিটি ঘটনার মতো এবারও পাকিস্তানিকে দায়ী করার চেষ্টা করছে বলে মন্তব্য তার। এছাড়া ভারতকে যোগ্য জবাব দেয়া হবে বলেও জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। রাকিব হাসান, আরটিভি। অবশেষে চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ অবসানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে কথোপকথনে তিনি চীনের উপর আরোপ করা ২৪৫% শুল্ক কমিয়ে আনার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তবে এটি অনেকাংশেই বেইজিংয়ের উপর নির্ভর করছে বলেও জানান ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। প্রায় ১ মাস ধরে চলা চীন যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি বাণিজ্য লড়াই বন্ধে আসার কথা শোনালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প সাংবাদিকদের চীনের ওপর শুল্ক কমানোর কথা জানান। আমরা চাই চীনের উপর আরোপিত শুল্কের পরিমাণ সহনীয় পর্যায়ে আনতে। তবে এটি কার্যকরে চীনকে উদ্যোগী হতে হবে। বন্ধু বা শত্রু সব রাষ্ট্রের সঙ্গেই যুক্তরাষ্ট্র ন্যায্য বাণিজ্য চুক্তি বহাল রাখতে চায়। চীনের সঙ্গে আমাদের আলোচনা চলমান। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই চুক্তির বিষয়ে আশাবাদী আমি। এর আগে গেল ২ এপ্রিল চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের ওপর বিভিন্ন আকারের আমদানি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর চীনও এর প্রতিক্রিয়া হিসাবে পাল্টা শুল্ক আরোপ করে। তবে বিভিন্ন দেশের অনুরোধে ট্রাম্প পরবর্তী ৯০ দিনের জন্য নতুন শুল্ক আরোপ স্থগিত করলেও বঞ্চিত হয় চীন। এরপর থেকেই চলে দুই দেশের মধ্যকার পাল্টাপাল্টি শুল্ক আরোপের খেলা। যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ২৪৫% শুল্ক আরোপ করে চীনা পণ্যের ওপর। অর্ণব প্রসাদ, আরটিভি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলা পরোক্ষ আলোচনার মধ্যেই ইসরায়েলকে নতুন করে হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ভেস্তে দিতে উঠে পড়ে লেগেছে তেল আবিব। বলেন, ইসরায়েল এবং কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী চলমান পরমাণু আলোচনাকে বিপথগামী করতে বিভিন্ন কৌশল ব্যবহার করছে, যা সবার কাছে স্পষ্ট। এছাড়াও ইরান যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত বলেও সাফ জানিয়ে দেন আরাঘচি।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 60 জন। গেল বুধবার এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। হামলায় কিয়েভের 5টি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবাদাতা সংস্থা। কয়েকটি প্রশাসনিক ভবন ও গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে সংস্থাটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। কিয়েভ ছাড়াও ইউক্রেনের পূর্বাঞ্চলের খার্কিভে 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত 2 জন আহত হয়েছেন। এর আগে গেল মঙ্গলবার প্রথমবারের মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি শান্তি আলোচনায় বসতে চেয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুর্নীতি দায়ে অভিযুক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে-ইন। নিজ জামাতাকে একটি বিমান সংস্থায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ঘুষ গ্রহণের দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার জিয়নজু জেলা আদালতের এক বিবৃতিতে বলা হয়, মুনের বিরুদ্ধে একটি বিমান সংস্থায় নিজ জামাতাকে চাকরি পাইয়ে দিতে 217 মিলিয়ন ওন ঘুষ নেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সামরিক আইন জারির দায়ে ইউন সুক ইয়োলকে তার প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার পর সাবেক আরেক প্রেসিডেন্টের দুর্নীতির খবর সামনে এলো। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আলাদা অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ভোরে ম্যানিলার বারাঙ্গের বন্দর এলাকায় আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। নিয়ন্ত্রণে আনার আগে 9 ঘন্টায় পুড়ে ছাই হয়ে যায় প্রায় 2 শতাধিক ঘর। এছাড়া ম্যানিলার টন্ডোর মোরিয়নেস স্ট্রিটেও ঘটেছে আগুনের ঘটনা। সিটি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, টন্ডোর বারাঙ্গে 123 এলাকা অগ্নিকাণ্ডে আরও অন্তত 500 ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। উভয় অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে গৃহহীন হয়েছে প্রায় 1800 পরিবার। তবে এই 2 ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তুরস্কে ইস্তানবুলে আঘাত এনেছে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আতঙ্কে ছোটাছুটি সময় আহত হন 151 জন। তবে কোনো প্রাণহানির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, স্থানীয় সময় বুধবার দুপুর 12টা 49 ইস্তানবুলের সিলভরি জেলায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়। দুপুর 1টা 2 মারমারা সাগরের বুয়োকচেক মেজে উপকূল থেকে 4.9 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সে সময় আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে আসেন বিভিন্ন ভবনের বাসিন্দারা। অনেকেই রাস্তায় খুঁজে নেন নিরাপদ আশ্রয়। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 51,300 ছাড়িয়েছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 1900 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত হওয়া 105 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এই সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,17,096 জনে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের রক্তপাতের ঘটনাকে 2019 সালের পর থেকে এখন পর্যন্ত সেখানে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে জানিয়েছে প্রশাসন। এটি শুধু মানুষের জীবন লক্ষ্য করেই চালানো হয়নি। বিতর্কিত অঞ্চলটিতে ভারত যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করার ভঙ্গুর ধারণা তুলে ধরার চেষ্টা করছে তার উপরও একটি পরিকল্পিত আক্রমণ বলে মন্তব্য বিশ্লেষকদের। তবে ভারত পাকিস্তানের এই উত্তেজনা কোথায় গড়াতে পারে তারই উত্তর খোঁজার চেষ্টা করছে ইমরুল হাসান। বিগত 6 বছরের মধ্যে এ ধরনের হামলার নজির নেই। বিশেষজ্ঞরা বলছেন, কাশ্মীরের ঝঞ্ঝা বিক্ষুব্ধ ইতিহাস বিবেচনা করলে দেখা যাবে ভারত ও পাকিস্তান 2 দেশই কাশ্মীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেছে। তবে উভয়েই আলাদাভাবে অঞ্চলটি 2 অংশ শাসন করে। তবে সর্বশেষ এই হামলায় ভারতের জবাব কেমন হবে তা নির্ভর করবে অনেকটাই অভ্যন্তরীণ চাপের উপর।
বিশ্লেষকদের মতে ভারত সামরিক প্রতিক্রিয়া দেখাবে কিনা সেটা প্রশ্ন নয়, বরং প্রশ্ন হলো কবে ও কিভাবে এটি হবে এবং এর মূল্য কতটা হতে পারে। সামনের সময়ে জোরালো প্রতিক্রিয়ার অপেক্ষায় অনেক ইতিহাসবিদরা। এটিকে অভ্যন্তরীণ দর্শক ও পাকিস্তানের তথাকথিত খেলোয়াড় উভয়ের জন্য একটা ইঙ্গিত বলেও মনে করেন তারা। মূলত 2009 সালের পর ভারত পাকিস্তানের মধ্যে প্রতিশোধ গ্রহণের ধরন হয়ে উঠেছে সীমান্তে অনুপ্রবেশ করা বা বিমান হামলা চালানো, এমনটি মনে করেন ইতিহাসবিদরা। এদিকে এ হামলায় ভারতীয় বেসামরিক লোকজনকে নিশানা করা ও মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় ভারত এর সঙ্গে পাকিস্তান সম্পৃক্ত বলে ধরে নেয় বা অনুমান করে। তবে ভারতের তরফে সামরিক প্রতিক্রিয়ার আশঙ্কা অনেক বেশি থাকবে বলে মনে করেন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। ভারতের জন্য এমন প্রতিক্রিয়া দেখানোর সবচেয়ে বড় সুবিধাটা হবে রাজনৈতিক, কেননা ওই হামলার কঠোর জবাব দিতে ভারতের ওপর জনগণের বড় ধরনের চাপ আসবে। আর সমরবিদরা বলছেন ভারত পাকিস্তানের যে কোনো সংকটে সবচেয়ে গুরুতর ঝুঁকিগুলোর একটি উভয় দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী। এ বাস্তবতা শুধু সামরিক কৌশলে নয়, বরং রাজনৈতিক হিসাব নিকাশেও দীর্ঘ প্রভাব ফেলে বলে মনে করেন তারা। তবে বাস্তবতা নিরিখে কোনো পথই ঝুঁকির বাইরে নয় বলে মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক রাজনীতি বিশ্লেষক ক্রিস্টোফার ক্ল্যারি। পাশাপাশি যুক্তরাষ্ট্র এখন নিজেরাই বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকায় এবং ভারত পাকিস্তান সংঘাত দেখা দিলে তাতে দেশটি সাহায্য করতে ইচ্ছুক নাও হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তাই বাস্তবতা নিরিখে ভারত যে পথে বেছে নিক আর পাকিস্তান যে প্রতিক্রিয়া দেখাক, এর প্রতিটি পদক্ষেপেই রয়েছে ঝুঁকির আশঙ্কা, রয়েছে উত্তেজনা বাড়ার হুমকি। সেই সঙ্গে কাশ্মীরের নাজুক শান্তি পিছলে সরে যেতে পারে আরও বহুদূর, এমনই মত বিশ্লেষকদের। ইমরুল হাসান, RTV। আর এর সাথে শেষ করছি দ্য ওয়ার্ল্ড টুডে। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।